This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে প্রথম যে খবরের দিকে নজর রাখবো সেটা বীরভূম এবং পুরুলিয়া নিয়ে জেলার যে সংগঠনকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠকে বসতে চলেছেন সেই বৈঠক নিয়ে, কারণ দুটো জেলা খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন জেলাওয়ারি সংগঠন ভিত্তিক মিটিং করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেই বৈঠক নিয়েই আজকের দুটো জেলা সম্পর্কে কি হতে পারে, কি বার্তা দিতে পারেন, কি বলতে পারেন, এই বৈঠকে আলোচনা কি হতে পারে আমরা একটু কথা বলবো। সৌরভ গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, প্রথমে একটু বীরভূমের প্রসঙ্গে আসি। বীরভূমে বারবার অনুব্রত বনাম কাজল শেখের দ্বন্দ্ব সামনে এসেছে। দুই অনুগামীদের মধ্যে একাধিকবার গন্ডগোল সংঘাতের জায়গাও তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বীরভূমের সংগঠন ভিত্তিক এই বৈঠকে ঠিক কি বলা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে, কি মেনশন করতে পারেন তিনি? একেবারে আত্রেই মঞ্জিরা, প্রথমেই যে কথাটা বলবার তা হলো এই যে ক্যামাক স্ট্রিটের এই যে বৈঠক, জেলাওয়ারি বৈঠক চলছে, তার মূল উদ্দেশ্য ব্লক স্তরের যে সভাপতি, সেই সভাপতির তালিকা বা রদবদল বা সেই বিষয়টা ব্লক স্তরের বুথ স্তরের সংগঠনকে মজবুত করবার জন্য 2026-এর আগে এই বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই সূত্রে আজকে বীরভূম এবং পুরুলিয়া জেলা নিয়ে বসেছেন তিনি। পুরুলিয়ার বৈঠক প্রায় শেষ হওয়ার পথে, বীরভূমের নেতারাও তারা প্রবেশ করলেন। 3টে থেকে বৈঠক। খুবই তাৎপর্যপূর্ণ এই দুটো জেলা, পুরুলিয়া যেখানে বিজেপির শক্তপোক্ত সংগঠন রয়েছে, আর বীরভূম যেখানে তৃণমূলের গড়, কিন্তু তৃণমূলের সব থেকে বড় সমস্যা হলো গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা তুমিও বললে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডল, তাকে ভারসাম্য আনবার জন্য কোর কমিটি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 26-এর আগে গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে এবং আরও অন্যান্য সমস্যা মিটিয়ে বীরভূমের ফলাফল অটুট রাখতে কি বার্তা দেন অভিষেক, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। পাশাপাশি বিজেপি রুখতে কি দাওয়াই পুরুলিয়ায়, সেইটাও কিন্তু নজরে রয়েছে সেই বৈঠক। আর সেই বৈঠক শেষ হওয়ার পথে কিছুক্ষণের মধ্যেই পাওয়া যাবে নির্যাস। ধন্যবাদ সৌরভ গুহ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন বৈঠক এখন শেষ হওয়ার পথে। আর এই বৈঠকের পর কি নির্যাস বেরিয়ে আসে সেদিকে অবশ্যই নজর থাকছে, কারণ 26-এর নির্বাচনের আগে সংগঠনের দিক থেকে একটা শক্তপোক্ত জায়গায় সংগঠনকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে নেতৃত্বের তরফ থেকে। অবশ্যই বৈঠকের পর কি বেরিয়ে আসে দেখব। পুজোর আগেই বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাংলা ছাড়ার মুহূর্তেই প্রোটোকল বিতর্কে পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি আটকালেও রাজ্যের মন্ত্রীকে ছাড়। সুকান্ত মজুমদারের গাড়ি আটকালেও ছাড়া হলো সুজিত বসুর গাড়ি। অনেকটা হেঁটে বিমানবন্দরে ঢুকতে হলো সুকান্ত মজুমদারকে। প্রোটোকলের দোহাই দিয়ে সুকান্তর গাড়ি আটকায় পুলিশ। দেখুন, একই সঙ্গে আপনাদের সেই ছবি দেখাচ্ছি যেখানে সুজিত বসুকে ছাড় দেওয়া হলো এবং আটকে দেওয়া হলো সুকান্ত মজুমদারের কনভয়। দুই মন্ত্রীর ক্ষেত্রে দুই নিয়ম ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, কথা বলবো একটু তার সঙ্গে। প্রদীপ্ত, সত্যি তো এই দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং সুকান্ত মজুমদারের কথা যদি আমি বলি তাহলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সুজিত বসু তিনি রাজ্যের মন্ত্রী, কিন্তু দুজনের ক্ষেত্রে দুরকম নিয়ম কেন? দেখো, এর উত্তর হয়তো দায়িত্বপ্রাপ্ত যে পুলিশ আধিকারিকরা ওখানে ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের, তারাই দিতে পারবেন। তবে এই ঘটনায় তাকে হেনস্থা করা হয়েছে, একজন সাংসদকে হেনস্থা করা হয়েছে। সেই ঘটনায় স্পিকার ওম বিড়লার কাছে বিধাননগর পুলিশের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে চলেছেন সুকান্ত মজুমদার, তা তিনি স্পষ্টই করেছেন। এবং তাদের বক্তব্য যে তাকে যেখানে আটকানো হলো, তাহলে সেখানে কেন সুজিত বসুকে আটকানো হলো না? একদম 4 নম্বর গেটের কাছে সুজিত বসুর গাড়ি পৌঁছালো, অথচ সুকান্ত মজুমদারের গাড়ি প্রায় 100 মিটার দূরে ব্যারিকেড দিয়ে আটকে রাখা হলো এবং সেখান থেকে হেঁটে যেতে হলো সুকান্ত মজুমদারকে। ভিতরে তারা যাচ্ছিলেন প্রধানমন্ত্রীকে, আর প্রধানমন্ত্রী দিল্লি উড়ে যাবেন সেই জন্য তাকে সম্ভাষণ জানানোর জন্য তারা যাচ্ছিলেন। সুকান্ত মজুমদারকে প্রায় 100-150 মিটার হেঁটে যেতে হলো 4 নম্বর গেটে, কিন্তু সুজিত বসু তিনি একেবারে গেটের সামনে নামলেন এবং সেখান থেকে তিনি ভেতরে প্রবেশ করলেন। এই দুই ছবি কেন হলো সেই প্রশ্ন যেমন বিজেপি তুলছে, তার সঙ্গেই সুকান্ত মজুমদার তিনি স্পিকার ওম বিড়লার কাছে আর কিছুক্ষণের মধ্যেই অভিযোগ দায়ের করছেন বিধাননগর পুলিশের এই ভূমিকায়, যে তাকে হেনস্থা করা হয়েছে, একজন সাংসদের অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে, এই অভিযোগ তিনি করছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী রাজ্য ছাড়ার সময় প্রোটোকলের অছিলায় বিধাননগর পুলিশের এই বিচারিতা নিয়েই বিজেপি সরব হয়েছে। এখন দেখার বিষয় যে বিধাননগর পুলিশের তরফ থেকে
এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয় কিনা। একেবারে প্রদীপ্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। দেখুন, দুটো ছবি আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখাচ্ছিলাম এবং সেই ছবি আরো একবার আপনাদেরকে এখানেও দেখাবো, বিগ ওয়ালের মধ্যেও দেখাবো। দেখুন, সুকান্ত মজুমদার 4 নম্বর গেটের 100 মিটার দূরেই তাকে থামিয়ে দেওয়া হয় তার কনভয়, এবং অন্যদিকে সুজিত বসু তার কনভয় কিন্তু ছেড়ে দেওয়া হয়, তিনি কিন্তু ঠিক মতোই ঢুকতে পারেন। অর্থাৎ দুই মন্ত্রীর ক্ষেত্রে দুরকম নিয়ম এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয় নিয়েই বিতর্ক দানা বেঁধেছে, যদিও সদুত্তর এখনো পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হবে এমনটাই জানানো হয়েছে, এবং বিজেপি ইতিমধ্যেই এই ঘটনাকে সামনে রেখে সরব। এই প্রোটোকল বিতর্কে এই মুহূর্তে পুলিশ। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনুন। আমার অফিসকে বলে দিয়েছি, ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে, উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে, নাকি তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে? এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। নিয়ম সবার জন্য একই রকম থাকবে। নিয়ম যদি আমার জন্য গাড়ি বাইরে রাখার হয়, তাহলে রাজ্যের মন্ত্রীর জন্যও গাড়ি বাইরে রাখা হবে। যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ, মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন, হায়ারার্কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে। কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে, কেন্দ্রেরও যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে। যদি দিয়ে না থাকেন, আপনি প্রিভিলেজকে ব্রিচ করেছেন। যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি, পারলে কোর্টে যান, যেখানে যান আমি দাগ করাবো দিন। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদেরকে শোনালাম, এবং সুকান্ত মজুমদার এবং বিজেপি ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে সরব হয়েছেন। তারা বলছেন যে দুরকম নিয়ম কেন, রাজ্যের মন্ত্রী এবং কেন্দ্রের মন্ত্রী, সেক্ষেত্রে দুই মন্ত্রীর ক্ষেত্রে দুরকম নিয়ম কেন? কেন এই দুরকমের কথা বলছি তার কারণ সামনে সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে, যেখানে সুকান্ত মজুমদারের কনভয়কে আটকে দেওয়া হয় কিন্তু সুজিত বসুকে ছাড় দেওয়া হয়। কিন্তু কেন, পেছনে কারণটা কি, সেটাই বোঝার চেষ্টা করবো। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপদা, একটু বুঝিয়ে দেবেন আমাকে প্লিজ, যে এরকম দুরকম নিয়ম কেন দুই মন্ত্রীর ক্ষেত্রে? প্রথম কথা, এয়ারপোর্টটা সিআইএসএফ এর নিয়ন্ত্রণাধীন। অভিযোগ করছে নাকি কলকাতা পুলিশের ডিসি আটকে। সুকান্ত মজুমদার এটা জানেই না যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কে ঢুকবে আর কে ঢুকতে পারবে না, সেই এখতিয়ার ঠিক করার একমাত্র রয়েছে প্রাইম মিনিস্টারের এসপিজি স্পেশাল কমান্ডো গ্রুপ, যারা পুরোপুরি প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেখেন। সেইটা তারা ঠিক করেন, একা কলকাতা পুলিশের ক্ষমতাই নেই সেটা ঠিক করবার। আসলে সুকান্ত মজুমদারকে প্রধানমন্ত্রীর দপ্তরই পাতে দেওয়ার নেতৃত্ব বলে গণ্য করছে না। হাফ প্যান্ট মন্ত্রীকে গুরুত্ব দেয় না বিজেপি। আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ অরূপদা। এবার আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে ফোর্ট উইলিয়ামে বৈঠক করেছিলেন সেই বৈঠক সম্পর্কে আপনাদের জানাবো, কারণ সীমান্ত সুরক্ষা অর্থাৎ উত্তর এবং উত্তর পূর্ব ভারতের সীমান্ত সুরক্ষা এই বৈঠকে যেমন আলোচনা হয়েছে, তার সঙ্গে সঙ্গে যে অভ্যন্তরীণ পরিস্থিতি সেটার উপরেও সর্বক্ষণ নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, সূত্রের খবর। এই সমস্ত বিষয়গুলোই বলা হয়েছে। আমাদের সঙ্গে সায়ন্ত আমাদের প্রতিনিধি আছেন, আরও জানবো। সায়ন্ত, ঠিক কি বলা হয়েছে উত্তর পূর্ব ভারতের সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ সুরক্ষার বিষয়ে কোন কোন বিষয়গুলো আলোচনা হয়েছে? দেখো, ভারতীয় সেনার পূর্বাঞ্চলের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে যে কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স অনুষ্ঠিত হলো এবং প্রায় 4 ঘন্টা ধরে এই বৈঠক চলে। তবে এই বৈঠক যথেষ্ট গোপনীয়তা অবলম্বন করা হয়েছে, এবং যেটা মূলত সূত্রের খবর বেশ কিছু তথ্য যেমন এসছে, যেমন উত্তর পূর্ব ভারতে অভ্যন্তরীণ পরিস্থিতি থেকে সবসময় নজর রাখতে হবে, উত্তর পূর্বের সীমান্ত যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় সেদিকটাও নজর রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশের অভ্যন্তর এবং দেশের যে সীমান্ত পরিস্থিতি রয়েছে সেগুলোকে যথেষ্ট নজরদারি বৃদ্ধি, আনুষঙ্গিকভাবে সেখানে সীমান্তে সামরিক পরিকাঠামো বৃদ্ধিরও নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। স্বাভাবিকভাবে যেহেতু এটা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বৈঠক, তাই প্রত্যেকটি স্তরে গোপনীয়তা অবলম্বন করা হয়েছে, যাতে এই ব্যাপারে যে তথ্য যেটুকু মানুষের সামনে আনা যায়, যে দেশের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেটুকুই তথ্যই আমরা নিয়ে আসছি, যেটা মূলত দেশের সুরক্ষা বজায় থাকে। দেখো,
উত্তর পূর্ব ভারত বা সীমান্ত সুরক্ষার সঙ্গে একই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর রিফর্মস, অর্থাৎ ভারতের সাথে কোথায় কোথায় আধুনিকীকরণ প্রয়োজন, কোথায় কোথায় দেশের শান্ত তুমি সঙ্গে থাকো। আমরা বৈঠকে এই অত্যন্ত গোপনীয় এই বৈঠক, সেখানকার ভেতরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিছু মুহূর্ত এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অজিত দোভাল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, তারা প্রত্যেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আর মূলত কি কি বিষয়ে কথা হয়েছে আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে সেনাবাহিনীর মধ্যে যে সংস্কারের প্রয়োজন রয়েছে, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বাড়ানো হচ্ছে, সেই বিষয়টায় জোর দেওয়া হয়েছে এবং অবশ্যই সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ উত্তর পূর্ব ভারতের অভ্যন্তরীণ সুরক্ষার দিকেও সর্বদা নজর রাখার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। যখন আমরা দেখেছি এখন নেপাল এবং বাংলাদেশ উত্তাল হয়ে গেছিল এবং সেই সরকারকে ভাঙা হয়েছিল, ডিপ স্টেট কাজ করছে এবং পূর্ব এবং উত্তর পূর্ব এবং গুরুত্বপূর্ণ চীন যে সাইডে আছে, বে অফ বেঙ্গল যেখানে আছে, নিকোবর আইল্যান্ডটাকে আরো স্ট্রেংথেনিং করা হচ্ছে, 2 লক্ষ কোটির নিউ ডিল করা হচ্ছে টু গেট 114টা রাফায়েল আরো আসছে। তো এই সমস্ত জিনিস নিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে ভারত এবং ভারতের সামরিক বাহিনীর একটা কমপ্লিট ট্রান্সফরমেশন চলছে, সেই দিকে নজর রেখে আমার মনে হয় প্রধানমন্ত্রী এই গুলোর ওপর বেশি গুরুত্ব দিয়ে ডিসকাশন